ইএমএফ ধারক কত হচ্ছে 40 ফ্যারাডে 40 ফ্যারাডে। কত আধান প্রদান করলে বিভব 8 ভোল্ট হবে। চোখ বন্ধ করে ফ্যারাডে দেখলে আমরা কোন সূত্র বসাই? হাফ সিভি স্কয়ার। মনে হয় যে এটা ছাড়া দুনিয়াতে মানে ধারকত্ব নিয়ে আর কোনো অঙ্গ মানে সূত্রই নেই। হাফ সিভি স্কয়ার দিয়ে করি। হাফ সিভি স্কয়ার দিয়ে কি এটা আসলে হবে? হাফ সিভি স্কয়ার কি সেই সূত্র? হাফ সিভি স্কয়ার হচ্ছে আমাদের ধারকের সঞ্চিত শক্তির সূত্র। এখন খেয়াল করে দেখো এখানে সঞ্চিত শক্তি নিয়ে কোনো কথাবার্তা আছে না, আরেকটা সূত্র আছে কিন্তু আমাদের, কিউ ইকুয়ালস টু সিভি। কিউ মানে হচ্ছে চার্জ, সি মানে হচ্ছে ধারকত্ব, ভি মানে হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এইটা আসলে এইটা দেওয়া হবে, ওই যে আমাদের বলছে কত আধান মানে চার্জ 40 ইন্টু 8, তাহলে 4 32, তাহলে 320। ঠিক আছে, তাড়াহুড়া করা যাবে না পরীক্ষা হলে। একটা ক্যাপাসিটর কাজ করে, এটা একটু বলতে চাই, এটা ম্যাথ না, তারপর তোমাদের ভেজাল লাগে। ধারকের ব্যবহারের মধ্যে 34 একটা কোশ্চেন আছে যে একটা ক্যাপাসিটর কোথায় কাজ করে। একটা ক্যাপাসিটর কাজ করছে এসি সার্কিটে। বাজারে তো অনেক গাইড আছে, অনেক কোচিং এরও গাইড আছে, অনেক কোচিং এর গাইডে কি করছে বুঝছো, এই যে বলছে যে ডিসি সার্কিট। তোমরা কি ধারকের ব্যবহার করছো? আমাদের বইতে ধারকের ব্যবহার 10টা পয়েন্ট, বইতে আছে 8টা, আমাদের কম্পিউটার বুকে দেখবো 10টা পয়েন্ট, সবগুলো বই একসাথে করে রাখা আছে। ওখানে একটা পয়েন্ট আছে যতদূর মনে পড়ে, শেষে 6 নাম্বার দিকের পয়েন্ট একটা, যে বলা আছে যে ডিসি ব্লকিং হিসেবে কাজ করে। ডিসি ব্লকিং হিসেবে কাজ করে। অনেক কোচিং এ না বুঝা বলছে যে এটা আসলে ডিসি তে কাজ করে, ডিসি তেও কাজ করে। এটা আসলে ঠিক না। ডিসি ব্লকিং মানে কি? ডিসি ব্লকিং মানে হচ্ছে, ডিসি ব্লকিং মানে হচ্ছে যে এটা ডিসি কে ব্লক করবে। ডিসি কোথায় ব্লক করবে? এসি সার্কিটকে সে ডিসি সার্কিট হইতে দিবে না। এসি সার্কিটকে সে ডিসি সার্কিট হইতে দিবে না। এই জন্য এটা কোথায় ব্যবহার করা হয়? এসি সার্কিট। এসি সার্কিট মানে কি? অল্টারনেট কারেন্ট, একটু পরপর চেঞ্জ হয়। একটু পরপর চেঞ্জ হয়। আমরা চাই না যে এসি কারেন্টটা ডিসি কারেন্ট হয়ে যায়। এই জন্য আমরা কি করি? তখন ব্লকিং হিসেবে ব্লক করি, যে ডিসি হইতে দিব না। এই জন্য আমরা এসি সার্কিটে ব্যবহার করি। ডিসি সার্কিটে তো হইতেছে, এটা ব্লক করবা কেমনে? বুঝছো? এটা তুমি ব্লক করবে কিভাবে? যারা না বুঝা শুধুমাত্র শব্দ দেখে লাফালাফি করে, ওই জায়গায় দেখবা ডিসি সার্কিটে কোন জায়গায় অ্যান্সার দিছে, বেশিরভাগ জায়গায় এসি ডিসি দুইটাতে দিছে। এটা নিয়ে তুমি দেখবা যারা ইঞ্জিনিয়ার তারা এটা নিয়ে অনেক বেশি পড়াশোনা করে। ইউটিউবে অনেক ভিডিও টিডিও আছে যে একটা ক্যাপাসিটর কোথায় কাজ করে। একটা ক্যাপাসিটর কাজ করে হচ্ছে এসি সার্কিটে, নট ডিসি সার্কিট। বুঝা যাইতেছে? ডিসি ব্লকিং হিসেবে কাজ করে। তুমি নিজে এখন বই খুলে দেখতে পারো এখানে এই শব্দটা আছে কিনা। ডিসি ব্লকিং মানে ডিসি হইতে দিবে না। ডিসিতে তো ডিসি হবেই, নামই ডিসি, তাহলে তুমি এটা হওয়ার বন্ধ করতে পারবা? বুঝাইতে পারছি? বুঝে অ্যান্সার করতে হবে, শব্দ দেখে লাফালাফি করে লাভ নেই। আর আমাদেরও কিছু কিছু ভুল আছে, আমি যেগুলো ভুল আছে আমি তো বললাম যে আমাদের এখানে এখানে এটা এরকম এরকম করে করবা। ঠিক আছে, আসো 2 নাম্বার। এইটা মোটামুটি আমি যতদূর মনে পড়ে তোমাদের ক্লাস তো আমি মোটামুটি নিছি, তাহলে এটা আসলে এই চ্যাপ্টারের সবগুলা ম্যাথ আমি তোমাদের অলরেডি একবার সলভ করে দিছি। তারপরেও দেখো, তোমাদের বলছিলাম না আমি একটা হ্যান্ড নোট দিব, একটু দ্রুত করার জন্য আমি তোমাকে একটু দেখাই যে এখানে আসলে সবগুলাই করা আছে। আমি ওইখান থেকে নতুন করে না লিখে আমি ওইটা থেকে একবার করে দেখাই দিচ্ছি, তাহলে তোমাদেরও সময় কম লাগবে আর কি, বুঝছো? আর বাকি যেগুলো তো আমি আলাদা করে করে দিলাম। তাহলে আমাদের এটা, একটা ধাতব রোধের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস হতে 110 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেলে এর রোধ কত পার্সেন্ট বাড়বে? 10% বাড়বে। ধাতুটির রোধের উষ্ণতা গুণাঙ্ক কত? এখানে আমি এর আগেও বলছিলাম এইভাবে না করার চেয়ে আমাদের বইয়ের যে ফর্মুলা আছে সেখান দিয়ে আমরা করলেই পারি। বইয়ের ফর্মুলা কেমন? আলফা ইকুয়ালস টু আর টি মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট টি। ওকে, তাহলে টি মানে কত? টি মানে এখানে বলছে যে যত, টি মানে হচ্ছে এখানে তাপমাত্রা যত পার্থক্য আছে সেটা। 10 ডিগ্রি 110 থেকে 10 থেকে 110 হয়েছে, তাহলে 100। ওকে, আর নট মানে হচ্ছে আদি তাপমাত্রা। আমি বলছি শুধুমাত্র এই অঙ্ক না, মনে রাখবা যত অঙ্কের মধ্যে পার্সেন্টেজ আছে আদি মান সবসময় 100 ধরে নিবা। তাহলে বর্তমান মান কত হবে? 100% বাড়লে 110 মান বসাই দিলাম। 110 থেকে 100 বাদ গেল, আর নিচে হচ্ছে আর নট, টি এর মান 100, টি এর মান 100। 110 থেকে 100 গেলে 10, আর নিচে থাকে হচ্ছে 4টা শূন্য, একটা শূন্য একটা শূন্য কাটা 1/1000 বা 0.00। এগুলো নিয়ে তো আমার মনে হয় না প্রবলেম আছে। ওকে, আচ্ছা, তারপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল 3 নাম্বারটা। কেন এটা অনেক কোচিং অনেক ভুল অ্যান্সার দেওয়া আছে, কেন আমরা এটা 1/4 বা আমরা কোন সূত্র ব্যবহার করব? H ইকুয়ালস টু হচ্ছে
ভি স্কোয়ার বাই আর টি। কেন আমরা এটাই ব্যবহার করব? কারণ আমরা জানি আমাদের এমন একটা সূত্র লাগবে যেখানে ভি আছে, আমার একটা সূত্র লাগবে যেখানে তাপ আছে, আমার একটা সূত্র লাগবে যেখানে আর আছে। কেন আর লাগবে? কারণ আমি একই হিটার ব্যবহার করছি, আগে যে হিটারটা ছিল সেই হিটারটাই আমি আবার 110-এ ব্যবহার করছি। তার মানে হিটার তো পরিবর্তন হয় নাই। হিটার যদি পরিবর্তন না হয় তাহলে কি আমার রোধ পরিবর্তন হয়েছে? না, রোধও পরিবর্তন হয়নি। তাহলে রোধ হওয়ার সূত্রই নিতে হবে। তাহলে খেয়াল করে দেখো আমাদের কোন সূত্র দিয়ে করতে হবে, তাহলে এই সূত্রটা দিয়ে আমাদের করতে হবে। তাহলে এমন সূত্র নিব যেখানে ভি, এইচ এবং আর আছে, তাই না? এগুলো আমি সুন্দর করে ব্যাখ্যা করে বলছিলাম। তাহলে আমরা বলতে পারি এইচ সমানুপাতিক হচ্ছে ভি স্কোয়ার, এবং আমরা দেখছি যে 220 থেকে 110-এ হইতে গেলে ভি কত হয়ে যায়? হাফ, মানে হাফ স্কোয়ার। হাফ স্কোয়ার মানে কত? 1/4। এই যে চলে আসছে, মনে আছে না এগুলা? 1 জুল কত ক্যালোরি, এগুলা পারো 5 নাম্বার, তো আজকেও বললাম। 11 নাম্বার দেখো কি কি জানতে চাইছে, হিটারের শক্তি জানতে চাইছে, মানে পি জানতে চাইছে। ভি দেওয়া আছে, আই দেওয়া আছে, তাহলে আমাদের ফর্মুলা কত? পি ইকুয়ালস টু ভিআই, দেখলে বোঝা যায়। যদি আমাদের এখানে সাথে সময়ও দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম? পি ইকুয়ালস টু ভিআইটি। যেমন এই অঙ্কটা দেখো, ভি দেওয়া আছে, আই দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে সূত্র কি? পি ইকুয়ালস টু ভি আই টি। শোনো, তোমাদের যদি মনে হয় যে কোনটা কোন সূত্র দিয়ে করব, আগে তুমি দেখবা কি কি মান দেওয়া আছে এবং কি কি মান জানতে চাইছে, তখনই তুমি বুঝতে পারবা যে কোন সূত্র ব্যবহার করতে হবে। তুমি কি মুখস্থ করে যাবা যে এই অঙ্ক এরকম অঙ্ক আসলে এরকম ভাবে করবো? না, দরকার কি, তুমি দেখবা কি কি দেওয়া আছে কি কি দেওয়া নেই, তো ওই অনুযায়ী দেখবা মাথায় সূত্র চলে আসবে। তাহলে এখানে 12 নাম্বারটাতে একটু প্যাচ ছিল, কোথায় প্যাচটা একটু দেখা দিচ্ছে, যে দেখো এখানে হিসাব করা আছে যে পি ইকুয়ালস টু ভিআইটি তো বসাইলাম, ভি এর মান হচ্ছে 220, আই হচ্ছে 1, টি হচ্ছে 400। তাহলে তো গুণ করব, কিভাবে গুণ করব? 22 ইন্টু 4, 22 ইন্টু 4 কত হয়? 88, এবং 3টা শূন্য আছে দেখো, 1 2 3, 3টা শূন্যতে 1000, এবং এটাকে যেটা প্যাচ সেটা হচ্ছে 1000 দিয়ে গুণ করতে হবে। কেন 1000 দিয়ে গুণ করব? কারণ এখানে ওয়াট আওয়ার বলছে, আমরা বের করি ওয়াট আওয়ারে, কিন্তু এখানে জানতে চাইছে কিলোওয়াট আওয়ারে, কিলোওয়াট আওয়ারে, তাহলে কিলোওয়াট আওয়ারে বের করতে 1000 দিয়ে ভাগ করতে হবে। 13 নাম্বার দেখো, ব্যয়িত শক্তির ক্ষমতা ওয়াটে নির্ণয় করো। তাহলে পি ইকুয়ালস টু ভি আই। এই যে দেখো, ভি হচ্ছে 240, আই হচ্ছে 2, 140, 2, 140 দুগুণন কত? 280। এখানে যে 65 ওহম রোধ দিছে, এটা কিন্তু আমাদের কোনো কাজেই লাগবে না, কারণ পি বের করতে আর দরকার হয় না। পি ইকুয়ালস টু ভি আই। 14 নাম্বার কত কিরকম হবে? ভি দেওয়া আছে, পি দেওয়া আছে, রোধ কত বের করতে বলছে, তাহলে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর হয়ে গেল। এই সূত্র দিয়ে বসাইলে হয়ে যাবে। 15 নাম্বার কি বলছে? ভি দেওয়া আছে, পি দেওয়া আছে, আই জানতে চাইছে, তাহলে পি ইকুয়ালস টু ভিআই, এই ফর্মুলাতে বসাই দিবে, আনসার চলে আসবে। 16 17 একই রকম, দেখবা যে পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর চাইছে, ভি আছে, আর চাইছে, তাহলে সূত্র কি? পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। হিসাবগুলো বসে বসে মিলাই নিলে হয়। 27 নাম্বারটা, এটাও পারার কথা। দেখো, একটি তড়িৎ কোষের বিদ্যুৎ চালক বল হচ্ছে 1.4 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ হচ্ছে এত, প্রান্তদ্বয় রোধ হচ্ছে এত, বিভব পার্থক্য কত জানতে চাইছে। বিভব পার্থক্য বের করার সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। প্রবলেম কোথায়? আমার আর এর মান দেওয়া আছে কিন্তু আই এর মান দেওয়া নেই। তাহলে আমরা জানি আই এর কিভাবে বের করতে হয়। আই বের করার সূত্র হচ্ছে আই ইকুয়ালস টু হচ্ছে ই ডিভাইডেড বাই আর প্লাস আর। ই এর মান হচ্ছে 1.4, ক্যাপিটাল এর হচ্ছে 2.6, আর এর মান হচ্ছে 0.2, তাহলে 1.4 বাই 2.8, তাহলে কত থাকে? হাফ, কাটাকাটি করলে হইলো। তাহলে আই যদি হাফ হয় তাহলে ভি বের করতে বলছে না, বিভব পার্থক্য ভি ইকুয়ালস টু আই আর। আই হচ্ছে হাফ, আর হচ্ছে 2.6, 2.6 কে অর্ধেক করলে কত হয়? 1.3। এই তো आंसर চলে আসলো। এই যে দেখো 1.3। এই যে 31 32 কি বলছিলাম মনে আছে? যে এই কোশ্চেনের অ্যান্সার এখন আমার ডিটেইলসে জানা দরকার নাই। যদি দেখি আমি চতুর্থ ডলার কথা বলছে প্লাস মাইনাস 20 টাকায় দিব, যদি আমাদের বলছে যে কোড নাম্বার 4 তাহলে আমি হলুদ রং টাকায় দিব। পুরানো সিলেবাসের কোশ্চেন পুরো জানা দরকার নেই, যেটা আসছে আমি এটা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবো, আসবে টাকায় দিব।
38 নাম্বার দেখো কি কি আছে, আই দেওয়া আছে, ভি দেওয়া আছে, রোধ জানতে চাইছে, তাহলে দেখেই বোঝা যাচ্ছে ভি কস টু আই এর ফর্মুলা দিয়ে হবে, ইজি। এখানে একটু ভুল ছিল, ঠিক করে দিছিলাম এর আগে। 40 নাম্বারটা দেখো, এটা দ্বিমুখী সমবায় হবে, নিচে কোনটা বিদ্যুৎ কোষের সমবায় নয়, দ্বিমুখী সমবায়, এটা একটা। আর একটা ভুল ছিল হচ্ছে রোধের সমবায় কত প্রকার, এটা হবে 3 প্রকার। যে এটা ঠিক আছে, 41 নাম্বারটা এটা হবে 3 প্রকার, 2 প্রকারটা ভুল। ওকে, আর এখানে তেমন কোনো কিছু পড়ার মতো নেই, পারবা বাকি সবকিছু। বলো তোমাদের নিজেদের কোনো প্রশ্ন আছে কিনা, বলতে পারো। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব, এখান থেকে ভালো করে পড়বো হচ্ছে উদাহরণ বৈশিষ্ট্য। উদাহরণ বৈশিষ্ট্য, তেলেই শেষ, আর কিছু লাগবে না। এক বছরই এখান থেকে একটা ম্যাথ আসছে, এই যে 17 নাম্বার ম্যাথ, এটা আসার সম্ভাবনা অনেক কম এখন। দেখো এই ম্যাথটা করতে গেলে তোমাকে ক্যালকুলেটর মাস্ট লাগবে। 30 tan 60 ডিগ্রি 51.9, এই মান এখন তুমি ক্যালকুলেটর ছাড়া কোনোভাবে করতে পারবা না। তো সাধারণ স্বাভাবিকভাবে এই অঙ্কগুলো আসার সম্ভাবনা অনেক কম। নিয়মটা একবার দেখে নিতে পারো আর কি। তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, একটা আসছে হচ্ছে ট্রান্সফরমারের অঙ্ক, আর একটা অঙ্ক আসছে হচ্ছে ওই যে তোমার শীর্ষমান গড় মান যদি বাড়ি করতে বলে, তাহলে কত দিয়ে গুণ করে গড় মান শীর্ষমান বাড়ি করতে হয়, ওই জিনিসটা। রোধের সমবায় আর সজ্জা কি একই জিনিস নাকি? হ্যাঁ। 41 নম্বরের অ্যান্সার কত? বললামই তো 41 নম্বরের অ্যান্সার হচ্ছে 3 প্রকার। সজ্জা, সমাবেশ, সমবায় একই জিনিস। আসো ট্রান্সফরমার অঙ্কটা করি, এটা তো খুব সিম্পল একটা অঙ্ক। দেখো কি বলছে, একটা স্টেপ আপ ট্রান্সফরমারকে 100 ভোল্ট তড়িৎ চালক শক্তি সরবরাহ করে গৌণ কুণ্ডলীতে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়, এত পাওয়া গেল। মুখ্য এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 1:20, তাহলে মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? তাহলে যেহেতু এখানে পাক সংখ্যা চাইছে এবং তড়িৎ প্রবাহ মাত্রার কথা বলা আছে, তাহলে আমরা চাইলে এটাকে এই সূত্র দিয়ে করে ফেলতে পারি। NP/NS = হচ্ছে IS/IP, মুখস্থ থাকার কথা সবার। তাহলে খেয়াল করে দেখো, এখান থেকে মান বসে দিব 1:20 মানে 1/20, IS এর মান দেওয়া ছিল কত, 2 এম্পিয়ার। তাহলে IP বা প্রাইমারি মানে হচ্ছে মুখ্য কুণ্ডলী, তাহলে কত হবে, IP হবে হচ্ছে 20 দুগুণে 40। ঠিক আছে, এরকম। আরেকটা হচ্ছে 14 নাম্বার, এটাতে তোমাদের জন্য অঙ্ক করবো না, তোমাদের জন্য একটা পরামর্শ হচ্ছে 0.707 দিয়ে গুণ না করে জাস্ট 0.7 দিয়ে গুণ করবা। 0.707 দিয়ে এত কষ্ট করার দরকার নেই, জাস্ট 0.7। রোধের সজ্জা 2 প্রকার না, রোধের সজ্জা তো 2 প্রকার না, তুমি তপন স্যারের নতুন বইতে, নতুন এডিশনের বইতে দেখবা রোধের সমবায় 3 প্রকার বলা আছে। এখানে সুন্দর করে একটা নোট করে দিচ্ছি আমি, দেখো সমবায়, খেয়াল করো এটা। রোধ কোষ 3 প্রকার, ধারক, লেন্স, স্প্রিং 2 প্রকার। ওকে, রোধেরটা পাবা হচ্ছে তপন স্যারের বইতে, কোষেরটা তুমি ইসাক স্যারের বইতে পাবা, ধারকেরটা ইসাক স্যারের বইতে পাবা, লেন্সেরটা তপন স্যারের বইতে পাবা, স্প্রিং এরটা ফার্স্ট পেপারে পাবা। ওকে, নতুন বই অনুযায়ী রোধ 3 প্রকার দেখাতে হবে, পুরানো বইতে 2 প্রকার ছিল। পুরানো বইয়ের হিসাব এখন আর করলে হবে না, কারণ বই কোশ্চেন সবসময় নতুন বই থেকে হয়। বুঝতে পারছি তোমাদের আমি? এখনকার বর্তমান বই অনুযায়ী বাজারে যেটা আছে সেটা অনুযায়ী এখন অ্যান্সার এরকম মনে রাখতে হবে। রোধ কোষ 3 প্রকার, ধারক, লেন্স, স্প্রিং। এটা আমার পেজ নাম্বার যতদূর মনে পড়ে বলতে পারবো, 186 অথবা 184 এ দেখবা রোধের সমবায়। ওকে, আর তপন স্যার মানে ইসাক স্যারের বইতে রোধের সমবায় নিয়ে কোনো শব্দই নেই, রোধের সমবায় তুমি খুঁজে পাবা না।
জ্যামিতিক আলোক বিজ্ঞান, এখানে ছোট ছোট তোমাকে কিছু পরামর্শ আছে, মানে অঙ্ক তোমরা পারো। নতুন এডিশনই পড়ি, পুরানো কোড কি বের হয়েছে কিনা? আর কোনো নতুন এডিশন বের হয় নাই, তুমি যে এডিশনই পড়ো তুমি বইটা খুলে দেখো, তো এখানে 3 প্রকারের কথাই বলা আছে। আসো তোমাদের কয়েকটা এখান থেকে ছোট ছোট টিপস দিব, যে এই অঙ্কটা এভাবে করলেও হয়, তবে আরো সহজ বুদ্ধিতে করা যেতে পারে। পানি সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এত, এটা সাপেক্ষে এত, বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত, এরকম যদি অঙ্ক আসে, একটা পরামর্শ হচ্ছে তুমি শুধু লাস্টের লাইনটা খেয়াল করবা, বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক মানে কি, এয়ার মিউ ওয়াটার, তাই না? এইভাবে তুমি লিখবা। তারপর যার সাপেক্ষে বলছে, মানে এয়ারটা আগে আছে না, ওকে উপরে দিবা, ওর মানটা হচ্ছে 3/2, যে নিচে আছে তাকে দিবা হচ্ছে নিচে, তাহলে 9/8। এই যে একটা নিয়মে করছে, এত এত গুণ করে এত হবে, এত এত কঠিন ভাবে মনে রাখার দরকার নেই, সহজ ভাবে মনে রাখবা। কিভাবে সহজ ভাবে মনে রাখবো? এয়ার মিউ ওয়াটার মানে হচ্ছে বায়ু সাপেক্ষে, এটা পড়তে পারো তো? এটা পড়তে পারো তো? এটা মানে হচ্ছে বায়ু সাপেক্ষে পানি, বায়ু সাপেক্ষে পানি, যার সাপেক্ষে বলবে তাকে উপরে রাখবা, আর যাকে বলবে তাকে নিচে রাখবা, তেলে হইলো। এত কিছু কষ্ট করে মনে রাখতে হবে না, ঠিক আছে? তাহলে এখানে ওরকম সূত্র বসাতে গেলে খুঁজতে হবে। আর এই যে মাঝখানে কাজ কাজ আছে না, কাজ তো দুই জায়গাতেই আছে, কাজ নিয়ে আমাদের কোনো হিসাব নেই। আমাদের হিসাব হচ্ছে বায়ু কোথায় লেখা আছে, পানি কোথায় লেখা আছে, তাহলে বায়ুর মানটা উপরে বসাই দিবা, পানির মানটা নিচে বসাই দিবা। তাহলে দেখো তো হিসাব করলে কত কত আসে, 3/2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 9/8, তাহলে এরকম হচ্ছে না, 3/2 ইন্টু 8/9, তাহলে কত পাচ্ছি আমরা, 3 3 3 9, 4 2 8, তাহলে কত হলো, 4/3। আচ্ছা, তারপর হচ্ছে পুকুরের তলদেশের অঙ্ক, এটাও আমরা একটু লজিক দিয়ে করতে পারি। মনে করো, এটার উদাহরণ সবচেয়ে কমন, যেটা তুমি চাইলে বাসাতেও ট্রাই করে দেখতে পারো। আমরা যদি একটা গ্লাস নেই এবং গ্লাসের মধ্যে যদি পানি পূর্ণ করে, এখানে একটা কয়েন রাখি, তুমি রেখে দেখবা যে তো মনে হবে কি কয়েনটা আসলে পানির তলদেশে নেই, একটুখানি উপরের দিকে মনে হচ্ছে। এই যে একটুখানি উপরের দিকে মনে হয়, বা একটা নকল আমরা একটা দূরত্ব দেখতে পাই, এটাকে বলা হচ্ছে আপাত গভীরতা। আর যেটা তার থাকা উচিত ছিল সেটাকে বলে হচ্ছে প্রকৃত গভীরতা। যেটা আমাদের মনে হচ্ছে সেটাকে বলে হচ্ছে আপাত গভীরতা, নকল। আর প্রকৃত গভীরতা মানে হচ্ছে যেখানে সে অ্যাকচুয়ালি আছে, কিন্তু পানির কারণে আমরা এটা মনে হচ্ছে যে আসলে এটা নাই। তো খেয়াল করবা, আপাত মানে কি, নকল না, মনে করবা। তাহলে আপাত গভীরতা সবসময় কম হবে, ছোট হবে। আর প্রকৃত মানে কি, আসল। আসল জিনিসের দাম বেশি, এই জন্য আসল জিনিসটা সবসময় মনে রাখবা যে বেশি হবে। তার মানে কখনো যদি তোমার পরীক্ষাতে বলে যে এত এত মান দিয়ে প্রকৃত গভীরতা কত, তুমি কি করবা, মান দুইটাকে গুণ করে ফেলবা, 1.33 ইন্টু 3, তাহলে কত হবে, 3.99, ভেজাল শেষ। এখন এরকম অঙ্ক আসতে পারে, এখানে যেমন এই অঙ্কটার মধ্যে যেমন তোমাকে বলছে প্রকৃত গভীরতা কত, এই অঙ্কটাকে ঘুরে এইভাবে দিতে পারে যে প্রকৃত গভীরতা হচ্ছে 3.99, প্রতিসরাঙ্ক 1.33, তাহলে আমাকে বলো তো আপাত গভীরতা কত হবে, এরকম উল্টেও আসতে পারে। তখন আমরা কি করব, আপাত মানে কি, নকল। নকল মানে কি, কম। নকল জিনিসের দাম কম, আমরা কি করব, এটাকে ভাগ করে ফেলবো। তাহলে 3.99 কে তখন তুমি 1.3 দিয়ে ভাগ করতে পারো। ওকে, আরেকটা আছে হচ্ছে লেন্স কিভাবে চিনতে হবে। এই যে 36, এখানে খেয়াল করে দেখো, এখানে বলছে যে -4 ডায়োপ্টার। তো মনে রাখবা, অবতল দর্পণ একবারে, দর্পণ লেন্স একবারে মনে রাখবা, যে কোনো একটা অবতল দর্পণ, উত্তল লেন্স, এইটা হবে হচ্ছে প্লাস। অবতল দর্পণ, উত্তল লেন্স, এটা হবে প্লাস। তাহলে উত্তল দর্পণ আর অবতল লেন্স হবে হচ্ছে মাইনাস। তাহলে দেখো এখানে মাইনাস আছে এবং লেন্সের কথা বলছে, তাহলে অবতল লেন্স হবে হচ্ছে মাইনাস, তাহলে বি আর সি যে কোনো একটা অ্যান্সার হবে। তারপর এখানে খেয়াল করে দেখো, বি আর সির মধ্যে যে কোনো একটা হবে। এখানে দেখো, যার যার হচ্ছে তোমার ক্ষমতা বা পাওয়ার হচ্ছে মাইনাস, তার অবশ্যই ফোকাস দূরত্ব মাইনাসই হবে। তাহলে এটা তো আসলে অঙ্ক করার দরকার নেই। তাহলে তুমি দেখে দেখে বলতে পারো যে এটা অ্যান্সার হবে হচ্ছে আমাদের সি। এখানে যেরকম অঙ্ক করে করছে দরকার নেই, কারণ সবাই 25 করেই আছে, তুমি দেখলেই বলতে পারবে এটা হচ্ছে -20
5। তারপর আছে হচ্ছে 37, ওই যে একটু আগে আমরা বলছিলাম না লেন্সের সমবায় আছে আমাদের বইতে, এটা হচ্ছে সেই লেন্সের সমবায় থেকে অঙ্ক, যে এত তোমার ডায়োপ্টারে দুইটা লেন্সকে সংযুক্ত করা হলো, তাহলে আমাদের ফোকাস দূরত্ব কত হবে। এটা বের করার সূত্র হচ্ছে f সমান সমান হচ্ছে f1 প্লাস f2, মানে দুইটাকে যোগ করতে হবে। f সমান সমান হচ্ছে f1 প্লাস f2। f1 ছিল হচ্ছে 3.5 প্লাস প্লাস হচ্ছে -2.5। কেন -2.5? এখানে কিন্তু মান ওরকম করে দেওয়া ছিল। তাহলে 3.5 থেকে তুমি যদি -2.5 করো তাহলে অ্যান্সার দাঁড়াবে হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকটা হচ্ছে 38 নাম্বার, একটা চালাকির টাইপের, একটু প্যাচে পড়ে যাওয়ার মতো একটা অঙ্ক, যে বলছে যে কোনো ব্যক্তি 50 সেন্টিমিটার এবং এর থেকে কম দূরত্বে সে দেখতে পায় না, তাহলে সে যদি 25 সেন্টিমিটার দূরত্ব দেখতে চায় তাহলে তাকে কি ধরনের কত পাওয়ারের চশমা ব্যবহার করতে হবে। তুমি খেয়াল করে দেখো, সে তো 50-এর নিচে দেখতেই পায় না, তাহলে 25 সেন্টিমিটারও যদি তাকে দেখতে হয়, তাকে এমন ভাবে একটা চশমা দিতে হবে যে চশমা দিয়ে সে যে চশমাটা তার বিম্বটাকে 50 সেন্টিমিটার দূরে নিয়ে ফেলে। ঠিক আছে, এই কারণে এই অঙ্কটার হিসাবের সময় এই 25 সেন্টিমিটার দিয়ে যেটা মান দেওয়া আছে এটা নিয়ে আসলে হিসাব করার দরকারই নেই। আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে তাকে 50 সেন্টিমিটার নিয়ে যেতে হবে। তাহলে 50 সেন্টিমিটারে নিয়ে যেতে হলে 50 সেন্টিমিটারকে প্রথমে আগে মিটারে নাও, আমাদের সব হিসাব তো মিটারে নিতে হয়। তাহলে কত হয় 0.5, তাহলে আমাদের হিসাব হবে p ইকুয়ালস টু হচ্ছে 1/f, তাহলে হচ্ছে 1/0.5, বা আমরা বলতে পারবো হচ্ছে 2 ডায়োপ্টার। ঠিক আছে, তাহলে এখানে 25 সেন্টিমিটার বলুক 20 সেন্টিমিটার বলুক সবই হচ্ছে 50-এর চাইতে কম, 50-এর চাইতে কমে তো সে দেখতে পারে না। ওকে, তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে আর তেমন কোনো কঠিন কোনো কিছু ছিল বলে মনে হয় না আর কি। ভৌত আলোক বিজ্ঞান থেকে ম্যাথ একদম আসেই না তেমন একটা, এখান থেকে সবচেয়ে বেশি আসে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য গুলা, ওগুলো একটুখানি ভালো করে দেখে ফেলবা। একটা অঙ্ক আছে যে অঙ্কটা একটু কঠিন টাইপের অঙ্ক, আসার সম্ভাবনা এখন অনেক কম, তারপরে যেহেতু বিগত বছর আসছে সে অঙ্কটা আমরা একটু দেখতে চাই যে এটা আমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারি কিনা। সেটা হচ্ছে মহাকাশচারীর একটা অঙ্ক আর কি। কিরকম, যে 25 বছর বয়সে একজন নভোচারী এত বেগে গ্যালাক্সি ভ্রমণে বের হয়েছে, তো পৃথিবীর ক্যালেন্ডারের মতো সে 50 বছর পর ফেরত আসছে, মানে পৃথিবীতে 50 বছর ক্রস করে ফেলছে, তখন সে ফেরত আসছে। তোমাদের কাছে জানতে চেয়েছে তাহলে তার বর্তমান বয়স কম হবে। তো যেহেতু সে প্রায় বেশি বেগে ছিল, তাহলে তার বয়স কম বাড়ছে, এখন কতটুকু কম সেটা হচ্ছে আমাদের হিসাব। এটা হিসাব খুব সহজে করা যায় চাইলে। তাহলে আমাদের সূত্র ছিল হচ্ছে এরকম, এটা করার জন্য এত পুরা হিসাব না করে তুমি জাস্ট একটা কথা এখান থেকে ডিরেক্ট মনে রাখতে পারো। এখানে যে পাওয়ারটা দেওয়া আছে না, মানে সরি বেগটা দেওয়া আছে না 2.4 × 10⁸, এইটা থেকে তুমি হিসাব করবে। আমাদের মানটা হচ্ছে আমাদের মানটা হচ্ছে 2.4 × 10⁸। আমার 10⁸ এর কোনো কাজ দরকার নাই, আমার হিসাব হচ্ছে 2.4 এর সাথে। তুমি কি করবা, আমাদের আলোর বেগ যেহেতু 3, আমরা কি করব এই 2.4 কে 3 দিয়ে ভাগ করব। 2.4 কে আমরা কি করব 3 দিয়ে ভাগ করব। 2.4 কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি, 3 8 কত হওয়ার কথা 24, কয় ঘর পর দশমিক বসবে 1 ঘর, তাহলে হচ্ছে 0.8 হওয়ার কথা। ঠিক আছে, 0.8 হওয়ার কথা 3 দিয়ে যদি ভাগ করি। তারপর আমাদের কাজ হচ্ছে এই মানটাকে আমরা √1 মাইনাস এই 0.8 স্কয়ার করে ফেলবো। তাহলে দেখো তো কিরকম হয়, 1 মাইনাস 0.8। এটা এরকম ভাবে আমরা করতে পারি যে 0.8 মানে কি 0.8 × 0.8, তাহলে 8 8 হচ্ছে 64, তাহলে 0.64, এটা তাহলে 0.64 হওয়ার কথা। তাহলে 1 থেকে 0.64 কিভাবে বাদ দিব, তুমি 100 থেকে 64 বাদ দাও, তাহলে কত হয় 36। তাহলে √0.36 এরকম হবে আমাদের। √0.36 মানে কত, 0.36 মানে হচ্ছে 0.6 × 0.6, তার মানে
√0.6 মানে হচ্ছে শুধু 0.6 হবে আমাদের। তাহলে এই 0.6 এর সাথে আমাদের দুনিয়াতে যে সময়টা গেছে সেটাকে তোমাকে গুণ দিতে হবে। তাহলে 50 ইন্টু এই যে লাস্টে কি গুণ দিছে দেখো, লাস্ট থেকে যে √0.36 বের হয়েছে না, এটাকে রুট করে গুণ দিছে 50 এর সাথে। তাহলে তোমাকে কি করতে হবে, 50 এর সাথে 0.6 গুণ দিতে হবে। 50 ইন্টু 0.6 কিভাবে গুণ দিব, 5 6 30 মানে 300। কয় ঘর পর দশমিক বসবে, এক ঘর। তাহলে 30.0 বা 30। তাহলে এই 30 বছরের সাথে আমাদের কি করতে হবে, এই যে আগের দুনিয়া তার আগের বয়স ছিল 25 বছর, সেটা যোগ করতে হবে। তাহলে কত বছর হওয়ার কথা, 55। সমস্যা হচ্ছে 55 আমাদের অপশনে ছিল না। অ্যান্সার হবে তাহলে কোনটা, ডি। অ্যান্সার হবে কোনটা তাহলে, ডি। এই অঙ্কগুলা এখন আসার সম্ভাবনা একদম মানে নাই বললেই চলে আর কি। তবে যেরকম আসে এটা চাইলে তুমি একটু করতে পারো আর কি। পরমাণু মডেল থেকে শুধুমাত্র অর্ধায়ু টাইপের অঙ্কটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজ পর্যন্ত যে কয়বার আসছে শুধু অর্ধায়ুর অঙ্কই মোটামুটি আসছে। এই 1 নাম্বার যেটা, এটা এর আগে বলছিলাম যে যখন আমাদের বিভব শক্তি গতিশক্তির কথা বলবে, এটা আসলে অনেক বড় একটা প্রমাণ করে বের করা যায়। তার থেকে সবচেয়ে সুবিধা হচ্ছে এটাকে মুখস্থ করে ফেলা, যে বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত কত, -2। এবং অর্ধায়ুর দুটো অঙ্ক ছিল 24 এবং হচ্ছে এই 26 নাম্বারটা। এটা খুব সহজে করা যায়। কিভাবে, 24 নাম্বারটা বলছিলাম যে সময়টাকে আমরা ভাগ করব, তাহলে কত পাচ্ছি আমরা, যে 15 দিন হচ্ছে অর্ধায়ু ছিল, 60 দিন পর কতটুকু অবশিষ্ট থাকবে, তাহলে ভাগ করলে পাচ্ছে হচ্ছে 4, এবং হাফকে যদি আমরা 4 এর পাওয়ারে নিয়ে যাই 1/16, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2.5 এর 1/16 অংশ অবশিষ্ট থাকার কথা। তো যখন এই অঙ্কটা আসছিল তখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল, তো 2.5 কে 16 দিয়ে ভাগ করা যাইতো। যেহেতু এখন অ্যালাউড না, তাহলে 2.5 এর জায়গায় দেখবা টিচাররা এরকম দিবে 16, 32, 64 এরকম মান দিয়ে দিবে আর কি, যেটা তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবা। আর সবচেয়ে বেশি কমন যেটা আসার সম্ভাবনা বেশি, যে এরকম নিয়ম, সেটা হচ্ছে 26। একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, দেখো এখানে ভগ্নাংশ দেওয়া আছে যে কত সময় এত সময় এত ভগ্নাংশে পরিণত হয়, তাহলে তার অর্ধায়ু কত। তাহলে ভগ্নাংশ হচ্ছে 1/8, আমি এটাকে হাফের পাওয়ার নিয়ে যেতে পারি, হাফ কিউব বলা যাবে। তাহলে 3টা অর্ধায়ু যেতে তার সময় লাগছে কত বছর, 1 সেকেন্ড, কত সেকেন্ড, 168 সেকেন্ড। তাহলে একটা অর্ধায়ু যেতে তার সময় লাগছে কত, 168 বাই হচ্ছে 3, তাহলে কত পাচ্ছি, 56। ওকে, তারপর এখান থেকে আর তেমন কোনো অঙ্ক আসে নাই। আমাদের সেমিকন্ডাক্টর থেকে শুধু গতি ও রোধ বের করার একটা অঙ্ক আসছিল। এটাও সহজ, তোমার ওখানে ভোল্ট দেওয়া ছিল, তারপর প্রবাহ মাত্রা দেওয়া ছিল, বিভব পার্থক্য দেওয়া ছিল, প্রবাহ মাত্রা দেওয়া ছিল, জাস্ট তুমি আরটা বের করবা ভি কস টু আই এর ফর্মুলা দিয়ে আর কি। তো আর তোমাদের যে লাস্ট চ্যাপ্টার, ওইখান থেকে মনে হয় জ্যোতির্বিজ্ঞান থেকে অঙ্ক এখন পর্যন্ত আসে নাই। আর এখান থেকে যে কটা কোশ্চেন আসছে একদম সরাসরি বইয়ের লাইন থেকে তুলে দিছে, ওইখান থেকে তেমন কোনো কঠিন কিছু আসে না। তাইলে মোটামুটি দেখো আমরা, আর ওই যে তোমাদের যে ক্যাপাসিটরের অঙ্কটা বলছি, মানে কোশ্চেনটা বলছিলাম, দেখো এটা আসলে বিগত বছর থেকে রিপিট হয়েছে, যে 2002 সালে এটা আসছিল। তাহলে আমরা মোটামুটি যত ম্যাথ ছিল এবং 2-4টা কোশ্চেন যেগুলাতে বারবার ঝামেলা হয় ওই কোশ্চেন গুলা বললাম। আর এখন আমাকে বলো, এই যে তোমাদের যে ফিজিক্সের দুইটা, তোমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল হইলো, তোমাদের কোনো প্রবলেম আছে কিনা? যদি প্রবলেম থাকে, বা এখন তোমার কোশ্চেন ব্যাংকে কোনো প্রবলেম আছে কিনা, যদি থাকে সেটা আমাকে বলতে পারো, আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। ঠিক আছে, আর স্বাভাবিকভাবে অনেকগুলো কোশ্চেন আমাদের আলোচনা করতে হয়েছে ক্লাসের জন্য, একটু বেশি সময় ধরে আমাদের বসে থাকতে হয়েছে, কিন্তু আশা করি কাজে লাগবে। এবং আজকে পরীক্ষাতে কিন্তু শুধু ম্যাথ থাকবে না, অন্যান্য কোশ্চেনও থাকবে। হ্যাঁ, অন্যান্য কোশ্চেনও কিন্তু থাকবে। আর মেইন বইয়ের কিছু ম্যাথে যদি প্রবলেম থাকে, আমাদের যে অনুশীলনের কোশ্চেন আছে, আমরা অনুশীলনের কোশ্চেন গুলা
নিয়ে কাজ করতেছি আমরা। এটা তোমাদেরকে অনুশীলনীর যে যে কোশ্চেন লাগবে ওগুলা সলভ, এবং যেগুলা লাগবে না ওগুলা নাম্বার বলে দিব, ওইগুলা সলভ করে গেলেই হবে, পরীক্ষার মধ্যে ঝামেলা নেই। ওকে, সাবজেক্ট ফাইনাল কোশ্চেন কোন এর থেকে করা হয়েছিল কিনা? কোন মানে কোন পরীক্ষার কোশ্চেনই মেইন বইয়ের বাইরে করা হয় না। দুই একটা কোশ্চেন থাকতে পারে, মানে 90% কোশ্চেনই থাকবে তোমার ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার থেকে, কেমিস্ট্রি থেকে হাজারি স্যার থেকে, আজমল স্যারের থেকে, এরকম। ঠিক আছে, কিন্তু ওই 4-5টা কোশ্চেন এরকম আসবেই, ওটা কিছু বলার নেই। ঠিক আছে, তো মোটামুটি আমরা সবকিছু আলোচনা করে ফেলছি। এরপরে যদি সামনে পড়তে গিয়ে আবার যদি কোনো প্রবলেম হয়, তাহলে ফিজিক্স এর প্রবলেম পোস্টিং শেয়ার পোস্ট আছে, এখানে শেয়ার করলেই হবে আমাদের। ওকে, তাহলে সবার জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক পরবর্তী পরীক্ষাগুলোর জন্য। এবং খেয়াল করবা যে ফিজিক্সের আরেকটা কথা বলে দিচ্ছি আবারও, যে লাস্ট টাইম পরীক্ষার মধ্যে কোশ্চেন বা ম্যাথ অবশ্যই আমাকে লাস্টে অ্যান্সার করতে হবে। তুমি যদি প্রথম দিকে অ্যান্সার করতে যাও, মাথা গরম হয়ে যাবে, সহজ সহজ কোশ্চেন ভুল আসবে। তুমি কোশ্চেনটাতে ম্যাথ কোনটা কোনটা আসছে লম্বা একটা দাগ দিয়ে রাখলা, যে এটা ম্যাথ, আমি এটা আগে একবার সব কোশ্চেন দেখে নিয়ে আমি তারপর এই অঙ্কগুলা করব, এটা যেন খেয়াল থাকে, নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবো পরীক্ষা। ওকে, আল্লাহ হাফেজ তাহলে।